দিকে গতিশীল, সেই ক্ষেত্রে কি হবে? ই এর লম্ব দিকে গতিশীল। দেখো, ধরো ই এইভাবে ক্রিয়া করছে, এটা হতেই পারে এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, এটা ধনাত্মক আহিত, এটা ঋণাত্মক আহিত, তাহলে ই তড়িৎ ক্ষেত্র এদিক থেকে দিয়ে ক্রিয়া করবে। এইখানে যদি একটা আধান ঢোকে, মনে করো এটা ই এর অভিমুখ, একটা যদি আধান ঢোকে তাহলে আধানের গতিপথ কেমন হবে? এইভাবে আধান প্রবেশ করছে, ধরো ইউ গতিবেগেই প্রবেশ করছে, প্রবেশ করে তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য এইদিকে বল অনুভব করবে, তাহলে এই দিকে যদি বল অনুভব করে তাহলে আধান তো সরে আসবে, তার ফলে আধানটা কিন্তু এইভাবে নিচের দিকে নেমে যাবে। এবং এই পথটা কেমন হবে? এই পথটা হয় প্যারাবোলা, মানে অধিবৃত্তাকার পথ হয়। ঠিক যেমন তোমরা জানো যে একটা ছাদের উপর থেকে যদি, বা একটা টাওয়ারের উপর থেকে যদি একটা বস্তুকে ঢিল ছুড়ি, এদিকে বস্তুটা এইভাবে প্যারাবোলিক পথে পড়ে, অধিবৃত্তাকার পথে পড়ে। কেন পড়ছে? নিচের দিকে বল মানে অভিকর্ষ যে ত্বরণ ক্রিয়া করে তার জন্য। ঠিক সেম তো, হ্যাঁ, ই বল ক্রিয়া করে তার জন্য ত্বরণ কত? ত্বরণ কত? ই কিউ বাই এম বললাম যে। এই ক্ষেত্রে যেমন ত্বরণ জি আমরা বলি, আর ক্ষেত্রে ত্বরণ কত? কোন দিকে ক্রিয়া করবে? এইদিকে। ত্বরণ, এই ত্বরণটার জন্য তাহলে বস্তু এদিকে সরে আসবে, তাহলে অধিবৃত্তাকার পথে এদিকে আসবে। এখন দেখো, ইউ প্রাথমিক বেগে যদি যায় বস্তুটি, একটা বিষয় প্রাসের ক্ষেত্রেও তাই ছিল, ওটা তো প্রাস, প্রাসের গতিপথ অধিবৃত্তাকার হয়, এটা অর্ধেক প্রাস। সমান্তরালভাবে কোনো বস্তুকে ছড়া হলো, সেই ক্ষেত্রে এইভাবে গিয়ে পড়বে। এইখানকার গতিবেগ যদি ইউ হয়, অনুভূমিক দিকে কোনো বেগের পরিবর্তন হবে না, প্রাসেও তাই ছিল, কারণ অনুভূমিক দিকে কোনো বল নাই, বল ক্রিয়া করছে উলম্ব দিকে, তাহলে উলম্ব দিকে বেগের পরিবর্তন হবে। তার মানে দেখো, এইখানে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকছে তখন এর গতিবেগ ইউ, এইখানে যখন আসবে মানে এইখানে যখন আসবে, প্রত্যেকটা বিন্দুতে অনুভূমিক বেগ কিন্তু ইউই হবে। বুঝতে পারছো? নিচের দিকে সরলো কেন? বলের জন্য। কতটা সরবে কি করে বার করবে? ধরো এই দূরত্ব অতিক্রম করার পর কতটা সরলো এটা চাইলো। ধরো এটা আমি বললাম এক্স দূরত্ব বা এল দূরত্ব অতিক্রম করার পর এই যে সরণটা হলো সোজা পথ থেকে, এই সরণটা কত? ধরো এল দূরত্ব অতিক্রম পর, এটা আমি ডি নাম দিলাম, ডি। কি করে বার করবে? ঠিক প্রাসের এটা রেঞ্জ, এটা উলম্ব উচ্চতা, একদম প্রাসের মতো তো, মানে এল তো দেওয়া আছে, মনে করো এল দূরত্ব গেলে কতটা নেমে আসবে এটা বার করতে হবে। উলম্ব দিকে শুরুতে গতিবেগ 0, আস্তে আস্তে উলম্ব দিকে গতিবেগ বাড়বে, কারণ ত্বরণ আছে। এখানে যা গতিবেগ 0, আর একটু পরে গতিবেগ একটু বাড়বে, আর একটু পরে গতিবেগ বাড়বে, আর একটু পরে গতিবেগ বাড়বে, কারণ প্রতি সেকেন্ডে ই কিউ বাই এম পরিমাণ গতিবেগ বাড়ছে। তাহলে অনুভূমিক দিকে ত্বরণ আর উলম্ব দিকে ত্বরণ, উলম্ব দিকে ত্বরণ এ ইজ ইকুয়াল টু ই কিউ বাই এম। অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই। ত্বরণ তার মানে কি? অনুভূমিক দিক সমবেগে যাবে, এল দূরত্বটা সমবেগে অতিক্রম করবে। তাহলে এল দূরত্ব, এল অনুভূমিক দূরত্ব যেতে টি সময় লাগলে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। লিখতে পারি কিনা? কারণ ইউ গতিবেগে যাচ্ছে এইদিকে, এই দিকের গতিবেগ চেঞ্জ হবে না, এই গতিবেগ যা সমবেগে যাবে, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। কিন্তু উলম্ব দিকে কি হবে? এটা ডি, 0 প্লাস হাফ এটি স্কোয়ার, বোঝো নাই?
জিরো কেন? শুরুতে গতিবেগ এখানে কত? জিরো। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস ইজ ইকুয়াল টু, তাহলে হাফ এ কত? এ হচ্ছে ই কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার। টি এর মান কত? ডি ইজ ইকুয়াল টু হাফ ই কিউ বাই এম, টি হচ্ছে এল বাই ইউ তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এল দূরত্ব অতিক্রম করার পর আধানটি কতটা নিচের দিকে নেমে আসবে, এটা পাবো। আর আমরা যদি এখান থেকে আমরা সমীকরণও বের করতে পারছি, আধানের গতিপথের সমীকরণ। দেখো আধানটির গতিপথের সমীকরণ, আমি যদি বলি এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এটা কত? এক্স, মানে এখান থেকে এটুকু এক্স, এইটুকু ওয়াই, আমি উল্টো দিকে ধরছি, কি আছে, এটুকু এক্স, এদিকে ওয়াই। তো এটা যদি এক্স ওয়াই হয়, এক্স মানেই তো এল, ওয়াই মানেই তো ডি, ডি এর জায়গায় ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ই কিউ বাই এম ইউ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটা কি? আমি ডিকে যদি এক্স, ডিকে যদি ওয়াই দিয়ে আর এলকে যদি এক্স দিয়ে লিখি, তাহলে আমাদের এটা স্থানাঙ্ক দিয়ে একটা সমীকরণ আসলো। তার মানে হচ্ছে গতিপথের সমীকরণ প্রকাশ করছে এটা। ওয়াই ভ্যারিস এক্স স্কোয়ার, ওয়াই ভ্যারিস এক্স স্কোয়ার কোন ক্ষেত্রে হয়? সুতরাং এর গতিপথ অধিবৃত্তাকার, ওয়াই ভ্যারিস এক্স স্কোয়ার মানে অধিবৃত্তাকার। বাস, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মনে রেখো। এই ক্ষেত্রে অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকবে না, সমবেগে যাবে, সেই জন্য এক্স ইজ ইকুয়াল টু ইউটি বা এল ইজ ইকুয়াল টু ইউটি। উলম্ব দিকে শুরুতে বেগ নেই, বেগটা আস্তে আস্তে বাড়ছে, কারণ উলম্ব দিকে ত্বরণ আছে। ত্বরণের মানটা হচ্ছে ইকিউ বাই এম। তাহলে উলম্ব দিকে ডি ইজ ইকুয়াল টু, মানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি বসাই আমরা, তাহলে ডি ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ডি আর এল এর মধ্যে একটা সম্পর্ক পেলাম। এই দৈর্ঘ্যটা মানে এল দূরত্ব যাওয়ার পর কতটা সরবে নিচে, ডিফ্লেক্ট করবে কত আধানটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আধানের গতিপথ তড়িৎ ক্ষেত্রে কী হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের দিকে যদি আধান গতিশীল হয় বা বিপরীত দিকে গতিশীল হয়, তার গতিপথ কেমন হবে? সরলরৈখিক কী হবে? এই দিকে তড়িৎ ক্ষেত্র, একটা আধান এখানে স্থির রেখে দিলাম, স্থির তো থাকবে না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে আধান বল অনুভব করবে। কোন দিকে বল অনুভব করবে? তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে। তো আমরা যাওয়া শুরু করবে, রেস্টের থেকে যেতে শুরু করবে, কত ত্বরণ নিয়ে? ই কিউ বাই এম ত্বরণ নিয়ে। তাহলে গতিপথ সেই ক্ষেত্রে কেমন হবে? সরল রেখা হবে, গতিপথ সরল রেখা, সোজা যাবে সেই ক্ষেত্রে। এখানে অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে আধান একটা বস্তুকে স্থিরভাবে ছেড়ে দিলাম, সরলরৈখিক গতিপথ। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তো তাই হবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধানকে ছেড়ে দিলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে যেতে থাকবে। এবার যদি তড়িৎ ক্ষেত্রের দিকেই গতিবেগ থাকে, তাও সরলরেখা বরাবর হবে। তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যদি যায় একটা আধান, তাও সরলরেখাই যাবে। কিন্তু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে আধান গতিশীল হয়, তখন অধিবৃত্তাকার পথ হবে। ই তড়িৎ ক্ষেত্রে কিউ আধানের উপর বল এফ ই নাম দিলাম, সেটা হচ্ছে ই ইন্টু কিউ, এটা আমরা জানি, এইমাত্র দেখলাম। এবার আধানটা যদি স্থির থাকে তাও এত বলই অনুভব করবে, আধান যদি গতিশীল হয় তাও এত বলই অনুভব করবে। এবার চৌম্বক ক্ষেত্রে যদি হয়, তখন আধানের গতিবেগ থাকলে তবেই বল অনুভব করবে আধানটি। তাহলে চৌম্বক ক্ষেত্রে, বি চৌম্বক ক্ষেত্রে মনে করো, বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে কিউ আধান গতিশীল হলে বল কত হবে? চৌম্বক বল এফ এম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা হচ্ছে চৌম্বক বল।
যেখানে দুই ক্ষেত্রই আছে, তড়িৎ ক্ষেত্রও আছে আবার চৌম্বক ক্ষেত্রও আছে, তাহলে দুই বলই অনুভব করবে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটো ক্ষেত্রই যদি থাকে তাহলে মোট বল হবে এদের ভেক্টর যোগফলের সমান। সুতরাং তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল আধানের উপর মোট ক্রিয়াশীল বল মানে এফ, মোট বল, এটা হবে ভেক্টর যোগফল অফ এফই এবং এফএম। তো তড়িৎ বল তার উপর ক্রিয়া করবে, তড়িৎ বল ক্রিয়া করবে আধানের তড়িৎ ক্ষেত্র যেই দিকে সেই দিকে, কিন্তু চৌম্বক বল চৌম্বক ক্ষেত্রের দিকে ক্রিয়া করে না, চৌম্বক বল ক্রিয়া করে তার সঙ্গে লম্বভাবে। যাই হোক, কিন্তু মোট বল তার উপর হবে তাদের ভেক্টর যোগফল। একটা বস্তুর উপর যদি দুটো বল ক্রিয়া করে তাহলে মোট বল কত হবে, তাদের ভেক্টর যোগফল করতে হয় আমাদের। অর্থাৎ এফ ইজুকাল টু এফ ই মানে ই কিউ আর এফ এম মানে কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে আধানটির উপর মোট ক্রিয়াশীল বল। আমি এটাকে একটু অন্যভাবে লিখি, কিউটা কমন নিলাম, ই প্লাস ভি ক্রস বি এরকম লিখলাম। এগুলো সব ভেক্টর রাশি, সব ভেক্টর দিয়ে লিখলাম। এই যে মোট বল, তড়িৎ বল আর চৌম্বক বলের যোগফল, ভেক্টর যোগফল, এটাকে বলা হয় লরেঞ্জ বল। লরেঞ্জ। এবার তড়িৎ ক্ষেত্রের জন্য সেই দিকে বল অনুভব করবে, চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে বল অনুভব করবে, তার লব্ধি দিকে তাহলে বস্তুটি যাবে, আধানটি যাবে। মনে করো একটা ক্যাপাসিটর বা দুটো প্লেট, উপরে প্লাস এর নিচে মাইনাস আধান, তাহলে তড়িৎ ক্ষেত্র নিচের থেকে উপর থেকে নিচের দিকে ক্রিয়া করছে, ই এদিক, বিও আছে এখানে, ই তো আছেই, বিও আছে এখানে। মনে করো বি হচ্ছে তাহলে নিচের দিক। এবার ই এর জন্য কিউ আধান কোন দিকে বল অনুভব করবে? ই এর জন্য এখানে কিউ আধান আছে, এই দিক থেকে আসছিল আধানটা ভি বেগে, যেই মুহূর্তে এখানে আসলো মানে কি আধানটা যখন ঢুকলো, ধরো এইখানে এর বেগ ভি, এই দিকে বেগ, তড়িৎ বল তাহলে এর উপর ই কিউ ক্রিয়া করবে নিচের দিক, তড়িৎ ক্ষেত্র নিচের দিকে। চৌম্বক বল বলো তো কোন দিকে ক্রিয়া করবে? থাপ্পড় নিয়ম লাগাও। চৌম্বক ক্ষেত্র ভি, এই যে আধানটা ঢুকছে এইভাবে, চৌম্বক ক্ষেত্র আধানের গতি, চৌম্বক বল উপরের দিকে। দেখো এই ক্ষেত্রে কিন্তু চৌম্বক বল উপরের দিকে, এফএম। এফএম এর মান কত? এইটা, এই যে এটা। আর তড়িৎ বলের মান কত? ই ইন্টু কিউ। তাহলে এদিকে এফএম, এদিকে হচ্ছে এফই, তাহলে এফএম এফই। এবার যদি এফএম বড় হয় এফির থেকে, তাহলে এটা এইরকম যাবে অধিবৃত্তাকার পথ, আর যদি এফই বড় হয় তাহলে নিচের দিকে আসবে। আর এই ক্ষেত্রে যদি দুটো বল সমান হয় তাহলে গতিবেগের অভিমুখ চেঞ্জ হবে না। যখন এফ ই ইজুকাল টু এফ এম মড, তখন তার মানে এফ ই মানে হচ্ছে ই কিউ, আর এফ এম মানে বি কিউ ভি। এখানে বি কিউ ভি এর সঙ্গে, বি আর ভি এর সঙ্গে কোণ আছে 90 ডিগ্রি, বি কিউ ভি সাইন থিটা, অ্যাকচুয়ালি সাইন 90। তার মানে ই কিউ ইজ ইকুয়াল টু বি কিউ ভি, और কিউ কিউ ক্যান্সেল, ভি ইজ ইকুয়াল টু, দেখো কি আসলো, ই বাই বি। তাহলে যদি চৌম্বক বল আর তড়িৎ বল সমান হয় তাহলে আধান সোজা পথে অতিক্রম করবে।
তাহলে এইখানে ধরো ভি গতিবেগ সম্পন্ন কোনো আধানকে আমি বের করে নিয়ে আসতে চাই। ধরো এখান থেকে প্রচুর আধান ঢুকছে, তাদের গতিবেগ বিভিন্ন, কোনোটা তাহলে এদিকে যাবে, কোনোটা এদিকে যাবে, কারণ ভি বেশি হলে চৌম্বক বল বেশি হয়ে যাবে। যদি গতিবেগ বেশি হয় কোন বল বেশি হবে? চৌম্বক বল। কারণ ই কিউ, দেখো ই কিউ আর বি কিউ ভি, তো ভি যদি বড় হয়ে যায় কার থেকে, এই মানের থেকে যদি ভি বড় হয় তাহলে উপরে উঠে যাবে। ভি যদি মানে বি কিউ ভি যদি ই কিউ এর থেকে ছোট হয়, ভি যদি ছোট হয় এই মানের থেকে ছোট হয় তাহলে নিচের দিকে আসবে। আর যদি সমান হয় তাহলে সোজা পথে যাবে। তাহলে চৌম্বক বল তড়িৎ বল সমান হলে সোজা পথে যাবে। তার মানে আমি বলতে যাচ্ছি কি, এখানে মনে করে অনেক আধান যাচ্ছে, এখানে একটা ঢাকনা দিয়ে একটা জানলা করে দেওয়া হয় ক্ষুদ্র, তাহলে যেই ক্ষেত্রে এফ এম আর এফ ই সমান সেই কণাটা সোজা বেরিয়ে এদিকে চলে আসবে। তার মানে দেখো নির্দিষ্ট গতিবেগ সম্পন্ন কোনো কণাকে আমরা বের করে নিয়ে আসতে পারি এক্ষেত্রে। অন্য অন্য গতিবেগের কণাগুলো তো এদিকে আসবে না, কারণ সেই ক্ষেত্রে হয় এফ এম বেশি হবে না হয় এফই বেশি হবে। আর একটা নির্দিষ্ট গতিবেগের কণা বাইরে বেরিয়ে আসবে, এটাকে আমরা বলছি বেগ ফিল্টার। বেগকে ফিল্টার করা হলো, অনেক বেগ আছে, একটা নির্দিষ্ট বেগকে আমরা বের করে নিয়ে আসছি। তাহলে একটা নির্দিষ্ট বেগের একটা কণাকে আমি বের করে নিয়ে আসতে পারি। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে চৌম্বক বল আর তড়িৎ বল পরস্পর বিপরীতমুখী এবং সমান, সেই ক্ষেত্রে আধানের গতিপথ কিন্তু সরলরৈখিক হয়। আমরা দেখলাম তাহলে এই দুটো বল যদি সমান হয় আধানের গতিপথ সরলরৈখিক হবে, তো সোজা পথে আধান বেরিয়ে আসবে। তাহলে